ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাপ অফ ম্যাথমেটিক্স। এই ক্লাসে আমরা ত্রিমাত্রিক দেশে সমতল নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে সমতলের একটা ক্লাস করানো হয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে প্রথমে আমরা শিখব যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 এটা একটা সমতলের সমীকরণকে রিপ্রেজেন্ট করে। এর আগের ক্লাসে এটা শেখানো হয়েছিল যে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি কেন একটা সমতলকে রিপ্রেজেন্ট করছে। যারা ওই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, কেন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 একটা সমতলকেই রিপ্রেজেন্ট করছে, অন্য কিছুকে কেন রিপ্রেজেন্ট করছে না। এখানে বুঝতে হবে যে এ বি সি ডি এরা কি, এ বি সি ডি এরা কি, এরা হলো এবিসিডি যে কোনো ধ্রুবক সংখ্যা হতে পারে, যে কোনো ধ্রুবক সংখ্যা হতে পারে। লক্ষণীয় যে এরা কিন্তু কখনোই একসঙ্গে 0 হওয়া চলবে না, একসঙ্গে 0 হওয়া চলবে না, মানে এদের মান এ বি সি ডি এরা যেন কখনোই একসঙ্গে 0 না হয়। এবার আর এই যে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট আর জেড এর যে কোএফিসিয়েন্ট মানে সহগগুলো যে আছে, এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে, এ আছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট মানে সহগ বি আছে, জেড এর সহগ কত, সি আছে। এরা কি বুঝতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যে এ বি সি এরা কি। যখন একটা সমতলের সমীকরণ লিখব, এই সমতলের সমীকরণে এক্স ওয়াই জেড এর যে সহগগুলো আছে এ বি সি, এরা ভাইটাল একটা কাজ করে। এরা কি, এটা আগে প্রথমে আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এবিসিটা কি? এবিসি হলো যে সমতলের ইকুয়েশন আমি লিখছি, ধরছি আমি এই বোর্ডটা একটা সমতল, এই বোর্ডের ইকুয়েশন হলো এইটা। তাহলে যদি এটা এই বোর্ডের ইকুয়েশন হয়, সেক্ষেত্রে এবিসিটা কি আমি বললাম, এবিসিটা হলো একটা সরলরেখার ডিআরএস এর কাজ করছে। এবিসি এরা তিনটা কি, এই তিনটা একসঙ্গে কিসের কাজ করছে বললাম, এই তিনটা একসঙ্গে দিক অনুপাতের কাজ করছে। দিক অনুপাত কার কার দিক অনুপাত বললাম, এই এ এই বি এই সি হলো একটা সরলরেখার দিক অনুপাত, না যে সরলরেখাটা যে সমতলের সমীকরণ লিখছি আমি, সেই সমতলের উপর একটা অভিলম্ব বা লম্ব সরলরেখার দিক অনুপাত হলো এ বি সি। তাহলে কি বললাম, যদি এই সমতলের সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি হয়, যেখানে এবিসিটা কি, এবিসিটা হলো এই সমতলের উপর একটা অভিলম্ব সরলরেখার ডিআরএস বা দিক অনুপাত সমূহ। সবচেয়ে ভাইটাল জায়গা এটা। তাহলে আমি যদি একটা সমীকরণ এরকম লিখি 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে সমতলের সমীকরণ 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0 লেখা হয়েছে, সেই সমতলের উপর যে অভিলম্ব থাকবে, একটা লম্ব সরলরেখা থাকবে, সেই লম্ব সরলরেখার ডিআরএস কত হবে বা দিক অনুপাত কত হবে, না দিক অনুপাত হবে হলো 2, 3, 4। এই দিক অনুপাত হলো কি, এই সমতলের উপর একটা অভিলম্ব সরলরেখা, যে অভিলম্ব সরলরেখার দিক অনুপাত বা ডিআরএস হলো 2, 3, 4। ক্লিয়ার হলো? এরপরে আমরা শিখবো যে কোনো একটা বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সমতলের সমীকরণ কেমন হয়। কোনো একটা বিন্দু দিয়ে যাচ্ছে, ধরছি একটা বিন্দু এরকম x1, y1, z1, এই বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সমতলের সমীকরণ কেমন হয়। প্রথমে কি করব, a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইকুয়াল টু 0। এটা কি হলো, এটা একটা সমতলের সমীকরণ, এটা হলো একটা সমতলের সমীকরণ। যে সমতলটা কি বললাম, যে সমতলটা বা যে প্লেনটা x1, y1, z1 বিন্দুগামী, এখানে লক্ষ্য করলে দেখা যাবে এবিসি কিন্তু থেকে গেছে। এই এবিসি কিন্তু সেই এবিসির কথাই বলা হচ্ছে, যে এবিসিটা হলো যে সমতলের সমীকরণ লেখা হচ্ছে, সেই সমতলের উপর একটা অভিলম্ব সরলরেখার ডিআরএস এবিসি। আর x মাইনাস x1 এখান থেকে x1 এসছে, y মাইনাস y1 এখান থেকে y1টা এসছে, z মাইনাস z1 এখান থেকে z1টা এসছে। কি পেলাম তাহলে,
x1 y1 z1 কোন একটা বিন্দুগামী একটা সমতলের সমীকরণ কি হয় a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1। একটা উদাহরণ নিলে বোঝা যাবে ব্যাপারটা। যদি বলি 1,3,0 এই বিন্দুগামী একটা সমতলের সমীকরণ লেখো, সেক্ষেত্রে কিন্তু এরকম লিখতে হবে x মাইনাস x1 এর মান 1 বসাবো, হ্যাঁ, b ইন্টু y মাইনাস y1 এর মান 3 বসাবো, আর c ইন্টু z মাইনাস z1 এর মান আমি 0 বসাবো। এইটা হয়ে গেল 1,3,0 বিন্দুগামী একটা সমতলের সমীকরণ। যদি এই সমতলটার অভিলম্বের ডিআরএস যদি দেওয়া থাকে, এবিসির মান যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি এবিসির মানটা এখানে এবিসির জায়গায় বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমি এবিসি দ্বারা মানে ডিআরএস দ্বারা বা এই বিন্দু দ্বারা যে সরলরেখাটা আলটিমেট যে সরলরেখাটা বা আলটিমেট যে সমতলটা, সেই সমতলটা কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার শিখতে হবে যদি দুটো কোনো সমতল থাকে, যদি দুটো কোনো তল থাকে এরকম a1x b1y c1z d1, a2x b2y c2z প্লাস d2 ইকুয়াল টু 0। যদি এরকম দুটো আমি a1 b1 c1 এগুলো কনস্ট্যান্ট বলেছি, যে কোনো ধ্রুবক সংখ্যা a2 b2 c2 d2 এগুলো যে কোনো ধ্রুবক সংখ্যা বলছি। যদি দেখি যে এরকম দুটো সমতলকে সমান্তরাল বলতে হয়, যদি দেখাতে হয় যে হ্যাঁ এরা সমান্তরাল, কোন শর্তে সমান্তরাল হবে? একটাই শর্তে, সেটা হলো যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়। একমাত্র এই কন্ডিশনেই বলতে পারবো যে এই দুটো সমতল কি সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার কন্ডিশন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। বা উল্টো করে বলতে পারবো, যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে বলতে পারবো যাদের ডিআরএস a1 b1 c1 a2 b2 c2 সেই দুটো সমতল কি হবে? সমান্তরাল হবে। এটা হয়ে গেল। এরপরে শিখতে হবে কোনো একটা তল এরকম লিখছি, একটা ত্রিমাত্রিক তলদেশ আঁকছি আমি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। কোন একটা তলকে কল্পনা করছি প্রথমে, এটা হলো মূল বিন্দু, এটা মূল বিন্দু 0,0,0 ও 0,0,0 বলছি। এখানে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে যে তলটা তৈরি করছি এখানে এক্স ওয়াই তল, এই এক্স ওয়াই তলের সমীকরণ কেমন হয়? এটা তো একটা সমতল, এক্স ওয়াই সমতল তো এটা। বা যদি বলি ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস নিয়ে যে তল, এই ওয়াই জেড তল, এটা একটা তল বা সমতল। এমনকি এক্স আর জেড অ্যাক্সিস নিয়ে যে তল, এটা এক্স জেড তল বলবো নিচেরটাকে। তো এই যে তলগুলো দেখতে পাচ্ছি, এই তলগুলোর সমীকরণ কেমন হয়? এই যে এক্স ওয়াই অ্যাক্সিস যুক্ত করে যে তল এক্স ওয়াই তল, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এক্স ওয়াই তলের উপরে জেড এর কোঅর্ডিনেট কিন্তু সবসময় শূন্য, মানে জেড অক্ষ বরাবর কোনো এককই যেতে হয় না। এক্স ওয়াই তলের যদি কোনো বিন্দুকে আমি কল্পনা করি, এই তলের উপরে কোনো বিন্দুকে যদি ভাবি, এই তলের উপরে কোনো বিন্দুর জন্য বা বিন্দুতে পৌঁছানোর জন্য জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো একক কোনো দূরত্বই যেতে হয় না। সেক্ষেত্রে জেড এর মান 0। এই যে জেড এর মান 0, ওই জন্য আমি বলতে পারবো এক্স ওয়াই সমতলের সমীকরণ কি? এক্স ওয়াই সমতলের সমীকরণ হলো জেড ইকুয়াল টু 0। জেড ইকুয়াল টু 0। একই রকম ভাবে বলতে পারবো যদি এক্স জেড তল নিই, এক্স জেড তলের সমীকরণ কি হবে? এক্স জেড তলের সমীকরণ এক্স জেড মানে এই তলটার সমীকরণ কি হবে? এই তলে যে কোনো বিন্দু কোঅর্ডিনেটের ক্ষেত্রে ওয়াই এর মান 0 হয়, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 0। আর যদি ওয়াই জেড তলের কল্পনা করি, তাহলে ওয়াই জেড তলের বা ওয়াই জেড সমতলের সমীকরণ হয়ে যাবে এক্স ইকুয়াল টু একই রকম ভাবে 0। এটা বোঝা যাচ্ছে? যদি ভাবি এক্স ওয়াই সমতলের সমীকরণ না ভেবে যদি বলি এক্স ওয়াই সমতলের সমান্তরাল কোনো তলের সমীকরণ কি হবে, সেক্ষেত্রে এই যে এক্স ওয়াই তল যদি কল্পনা করি, এক্স ওয়াই তলের সমান্তরাল মানে এইভাবে আগানো বা পিছানো কোনো তলের সমীকরণ কত হবে বা কোনো সমতলের সমীকরণ কত হবে, সেক্ষেত্রে জেড ইকুয়াল টু 0 না হয় এখানে জেড ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট হয়ে যায়। কি বললাম? যদি এক্স ওয়াই সমতলের সমীকরণ না বলে বা এক্স ওয়াই সমতলের সমান্তরাল কোনো সরলরেখা, সমান্তরাল কি বললাম? সমান্তরাল এক্স ওয়াই সমতলের সমান্তরাল কোনো তলের বা সমতলের সমীকরণ জেড ইকুয়াল টু ধ্রুবক।
এক্সজেড সমতলের সমীকরণ, এক্সজেড সমতলে সমান্তরাল কোন তলের সমীকরণ কি হবে? y ইকুয়াল টু ধ্রুবক হবে, ধ্রুবক। আর yz সমতলের সমান্তরাল কোন তলের সমীকরণ কি হয়? এখানে x ইকুয়াল টু 0, এখানে x ইকুয়াল টু তখন ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল হলো প্রত্যেকটা তলের সমীকরণ বা প্রত্যেকটা তলের সঙ্গে সমান্তরাল কোন সমতলের সমীকরণ হয়ে যায় এইভাবে, z ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, z ইকুয়াল টু ধ্রুবক, y ইকুয়াল টু ধ্রুবক, আর x ইকুয়াল টু ধ্রুবক। এই হয়ে গেল। এরপরে বলছি, এইবার আলোচনা করব যে একটা ত্রিমাত্রিক তলদেশ আঁকছি, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। আমরা কি শিখলাম এর আগে? আমরা শিখলাম যে xy প্লেন বা xz প্লেন বা yz প্লেনের সমীকরণগুলো কেমন হয়। এখানে আমরা কি শিখব যে x অ্যাক্সিস আছে বা z অ্যাক্সিস বা y অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সঙ্গে যদি কোনো প্লেন সমান্তরাল থাকে তাহলে সেই প্লেনের সমীকরণ কি হবে। কি বললাম? x অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল এইভাবে কোনো সমান্তরাল কোনো প্লেন আছে, x অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল কোনো একটা প্লেন আছে, একটা সমতল আছে, সেই সমতলের সমীকরণ কেমন হবে সেটা আমরা কি করে বের করব। প্রথমে আমি একটা জেনারেল ইকুয়েশন লিখছি, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এটা হয়ে গেল একটা সাধারণ সমতলের সমীকরণ। বলছি এই সমতলটা যদি, এই যে সমতলের কথা আলোচনা করা হচ্ছে, এটা যদি সেই সমতল হয় সেই ক্ষেত্রে এই সমতলের সমীকরণটা কেমন হবে। তো আমরা জানি যে সমতলের কথা আলোচনা করছি সেই সমতলের এই যে এবিসিটা কি, এই এবিসিটা হলো এই সমতলের উপর অভিলম্ব বা লম্ব থাকা কোনো সরলরেখার ডিআরএস বা দিক অনুপাত সমূহ। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে যদি অ্যাক্সিস x অ্যাক্সিসের সঙ্গে যদি এই সমতলটা সমান্তরাল থাকে তাহলে এই সমতলের উপরে যে অভিলম্বটা সেটা এই x অ্যাক্সিসের উপরে অভিলম্ব হবে। কি বললাম? এবিসিটা কি? এবিসিটা হলো এই সমতলে, যে সমতলের কথা আলোচনা করা হচ্ছে এই সমতলের সমীকরণ। হ্যাঁ, এবিসিটা কি? এবিসিটা হলো এই সমতলে থাকা কোনো অভিলম্বের ডিআরএস। তাহলে অভিলম্বের ডিআরএস যদি হয় তাহলে এই অভিলম্বটা এই এক্স অ্যাক্সিসের উপরে অভিলম্ব হবে বা 90 ডিগ্রি কোণ করে থাকবে। আর আমরা কি জানি এক্স অ্যাক্সিসের ডিআরএস কত হয়? এক্স অ্যাক্সিসের ডিআরএস কত হয়? এক্স অ্যাক্সিসের ডিআরএস হয় হলো 1,0,0। কেন? যেহেতু cos 0, এক্স অ্যাক্সিসে cos 0, cos 0 মানে 1, তাহলে 1 0 0। এখান থেকে আমি বলতে পারবো এক্স অ্যাক্সিসের ডিআরএস হয়ে গেল 1 0 0। তাহলে এক্স অ্যাক্সিসের ডিআরএস যদি 1 0 0 হয়, আর এবিসি কি বলছিলাম? এবিসিটা হলো এই যে সমতলের কথা বলা হচ্ছে সেই সমতলের উপর অভিলম্বের ডিআরএস। তাহলে হিসেব মতো আমি বলতে পারি এই যে এবিসির কথা বলা হচ্ছে, এবিসি, এই এবিসি ডিআরএস আর এই যে 1 0 0 এটা কার ডিআরএস? এটা এক্স অ্যাক্সিসের ডিআরএস। এটা কি এই এক্স অ্যাক্সিস আর এবিসি যার ডিআরএস এরা অভিলম্ব এভাবে লম্ব অবস্থায় থাকবে। বোঝা গেল? এবিসি যার ডিআরএস, এবিসি কার ডিআরএস? এবিসি হলো এই সমতলের ডিআরএস, যে সমতলের কথা বলা হচ্ছে যে সমতলটা এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল, সেই সমান্তরাল যে তলের কথা বলা হচ্ছে সেই তলের উপর যে অভিলম্ব সেই অভিলম্বটা হয়ে যাবে এক্স অ্যাক্সিসের সঙ্গে লম্ব। তাহলে আমরা কি জানি? যদি দুটো সরলরেখা লম্ব থাকে সেক্ষেত্রে তাদের ডিআরএস এর গুণফলের যোগফলটা কি হয়? 0 হয়, মানে a1 a2 যোগ b1 b2 যোগ c1 c2 ইকুয়াল টু 0 হয়। সেক্ষেত্রে আমরা কি পাবো? a ইন্টু 1 যোগ b ইন্টু 0 যোগ c ইন্টু 0 ইকুয়াল টু 0 পাবো। তাহলে এখান থেকে বলতে পারছি a ইকুয়াল টু 0। এটা তো 0, এটা 0, আলটিমেট কি পেলাম? a ইকুয়াল টু 0 পেলাম। এই a ইকুয়াল টু 0টা আমি এই সমতলের সমীকরণে বসিয়ে দেব। বসালে কি হবে? এই পদটা থাকবে না, এর মান 0 বসালে x থাকবে না, তার মানে পেয়ে গেলাম by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। কি পেলাম? x অ্যাক্সিসের, ভালো করে, x অ্যাক্সিসের সমান্তরাল কোন সমতলের সমীকরণ, x অ্যাক্সিসের সমান্তরাল কোন সমতলের সমীকরণ কি হয়ে গেল? এটা কিন্তু থাকলো না, by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 হয়ে গেল। একই রকম ভাবে y অ্যাক্সিসের সমান্তরাল কোন সমতলের
ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল কোণ সমতলের সমীকরণ কত হবে? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল কি হবে? এক্স বিটা এখানে থাকবে না বা ওয়াইটা থাকবে না, সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। এটা কি লিখলাম? এটা লিখলাম হলো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল থাকা কোনো সমতলের সমীকরণ। আর জেড অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল কোনো সমতলের সমীকরণ কি হয়? এইভাবে আছে, সেটা হয়ে যাবে হলো জেড এর মানটা 0, এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইকুয়াল টু হয়ে যাবে 0। কি লিখলাম এটা? এটা লিখলাম জেড অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল কোনো সমতলের সমীকরণ। এই হয়ে গেল সমান্তরাল সমান্তরাল সমতলের সমীকরণ। এরপরে বলছি, যদি কোনো সমতল মূল বিন্দু দিয়ে যায়, যদি কোনো সমতল মূল বিন্দু দিয়ে যায়, তার মানে কি? আমি বলছি এই যে মূল বিন্দু, এটাকে কত বলেছিলাম? এই ও 0,0,0 এটাকে মূল বিন্দু বলছিলাম। তাহলে এই যে মূল বিন্দু দিয়ে যদি কোনো সমতল যায়, আমি বললাম ধরে নিচ্ছি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, এইটা হলো সেই সমতলের সমীকরণ, জেনারেল ইকুয়েশন। সেক্ষেত্রে এই সমতলটা যদি মূল বিন্দু দিয়ে যায়, তার মানে কি? তার মানে 0,0,0 দিয়ে এই সমতলটা স্যাটিসফাই করবে। তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে আমি কি পাবো? a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট কি পাবো? এটা 0 যোগ 0 যোগ 0, আলটিমেট কি পেলাম? ডি ইকুয়াল টু 0 পেলাম। ডি ইকুয়াল টু 0 যে পেলাম, এটা কি হলো? এই মানটা যদি আমি এখন এই সমীকরণে মেন জেনারেল ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি পাবো? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 0, কারণ ডি এর মান 0 বসিয়ে দিলাম এখানে। এটা কি বেরোলো? এটা বেরোলো হলো কোনো সমতল যদি মূল বিন্দু দিয়ে যায়, সেই সমতলের সমীকরণ হয়ে গেল এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হয়ে গেল। এইবার এরপরে বলছি, এবার আমরা শিখব যে কোনো একটা সমতল যদি তিনটা বিন্দু দিয়ে যায়, একটা স্পেশাল কেস একদমই, যদি তিনটা বিন্দু এরকম থাকে x1 y1 z1 কমা x2 y2 z2 x3 y3 আর z3। কি বললাম? আমি এমন একটা সমতলের সমীকরণ লিখতে যাচ্ছি যে সমতলটা তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে। এখানে x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 এদের মান দেওয়া থাকবে। সেক্ষেত্রে সেই সমতলের সমীকরণটা কত হবে? কেমন করে লিখতে হয়? একটা ডিটারমিনেন্ট ভ্যালুতে লিখতে হয়। আমি বলে দিচ্ছি কিভাবে লিখবো। x মাইনাস x1 হয়ে গেল, x1 হয়ে গেল। তো এবার x2 মাইনাস x1 এখানে লিখবো x3 মাইনাস x1। বোঝা গেল ব্যাপারটা? এটা নির্ণায়ক আকারে লিখছি। এখানে y মাইনাস y1, y2 মাইনাস y1, এখানে y3 মাইনাস y1, আর এখানে কি লিখবো? z মাইনাস z1, z2 মাইনাস z1, এখানে z3 মাইনাস z1। লেখার কায়দাটা কি রকম? x1 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 y1 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 z1 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 x y z, x2 x3 y2 y3 z2 z3। এটা হয়ে গেল হলো কোনো সমতল যদি নির্দিষ্ট কোনো তিনটা বিন্দু দিয়ে যায়, তাহলে সেই সমতলের সমীকরণ হয়ে গেল এটা। আর একটা জিনিস এখান থেকে জানতে হবে, যদি এরকম আরো একটা বিন্দু দেওয়া থাকে x4 x4 y4 z4। কি বলছি এটা ভালো করে বুঝতে হবে। এখন এর আগেরটা কি বললাম? তিনটা বিন্দু দিয়ে গেছে এমন একটা সমতলের সমীকরণ হলো এটা, সমতলের সমীকরণ হলো এটা। এবার আমি কি বলতে যাচ্ছি, এবার আমি এখানে চারটা বিন্দু নিলাম। কি কি নিলাম? x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 x4 y4 z4। এই চারটা বিন্দু নিলাম। আমি বললাম এই চারটা বিন্দু একটা সমতলে থাকবে, এর শর্তটা কি? কি বললাম? এরকম একটা চারটা বিন্দু দেওয়া থাকবে, বলবে যে এই চারটা বিন্দু কি একই সমতলে অবস্থান করছে। আমি কি বলছি? চারটা বিন্দু এরকম দেওয়া থাকবে, চারটা বিন্দু কি একই সমতলে অবস্থান করছে, এর শর্তটা কি? ঠিক আছে, এর শর্তটা কিরকম একটু ভালো করে লিখতে হবে। যে এখানে x1 তো এখানে x2 লিখবো, ঠিক আছে, এখানে x2 এখানে x3 x1 এখানে x4 এখানে x1। ব্যাপারটা বোঝা গেল? এখানে কি লিখবো? এটা y এর, এটা এখানে লিখবো y1 এখানে লিখবো y2, ঠিক আছে, এখানে y1 এখানে লিখবো y3 আর এখানে লিখবো y1 এখানে লিখবো y4। এখানে কি লিখবো? z1 এখানে লিখবো z2,
এখানে Z1, এখানে Z1, এখানে Z3, এখানে Z4। এটা কি হয়ে গেল? যদি দেখি যে চারটা বিন্দু দ্বারা এই ডিটারমিনেন্ট ভ্যালুটার মান 0 আসছে, তাহলে বলতে পারবো এই চারটা বিন্দু এই সমতলে বা একটা সমতলের উপর অবস্থান করছে বা একই সমতলে আছে। বোঝা গেল? একটা বিন্দু, দুটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, এই চারটা বিন্দু যদি একই সমতলে থাকে তার শর্ত হলো এটা। এটা কিন্তু কোনো কি, এটা কিন্তু কোনো সমতলের সমীকরণ না। এইটা হলো সমতলের সমীকরণ। এখানে এক্স ওয়াই জেড আছে, আর এখানে কিন্তু কোনো এক্স ওয়াই জেড থাকবে না। এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেখবো, এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে মানগুলো প্রত্যেকটা মান বসিয়ে দেখবো যে এ ডিটারমিনেন্ট বা এ নির্ণায়কের মানটা 0 আসছে কিনা। যদি 0 আসে ডিটারমিনেন্ট মানটা, তাহলে বলতে পারবো এই চারটা বিন্দু একই সমতলে অবস্থান করছে। এই দুটো জিনিস এক জায়গায় বলে দিলাম একসঙ্গে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এরপরে বলছি এবার কোনো একটা সমতলে ছেদিতাংশ আকার কেমন হয় বা ইন্টারসেপ্ট ফর্ম কেমন হয়। আমরা সরলরেখায় কি পড়েছিলাম? সরলরেখায় দ্বিমাত্রিক সরলরেখা কেমন হয়? দ্বিমাত্রিক, হ্যাঁ, এরকম একটা সরলরেখা হয়। সেক্ষেত্রে এই সরলরেখার ছেদিতাংশ আকারটা কেমন লিখেছিলাম? এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা দ্বারা কি বুঝছিলাম? এটা ছিল হলো 0,0 মানে মূল বিন্দু। এই যে এক্স এর নিচে এ আছে, এর অর্থ হলো এই সরলরেখাটা, এটা হলো এই সরলরেখার ইকুয়েশন হলো এইটা। এই সরলরেখাটার ইকুয়েশন হলো এটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হলো ছেদিতাংশ আকার এই সরলরেখা। এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি যে এক্স বাই এ, এই যে এ মানে হলো এই সরলরেখাটা এক্স অক্ষকে মূল বিন্দু থেকে এ দূরত্বে ছেদ করেছে, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে a, 0। কি বললাম? এই সরলরেখাটা এক্স অক্ষকে এ একক দূরত্বে ছেদ করেছে, ওই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল a, 0। একই রকম ভাবে এই সরলরেখাটা ওয়াই অক্ষকে বি একক দূরত্বে ছেদ করেছে, এইটুকুটা হয়ে যাবে বি একক, এইটুকু এখান থেকে এইটুকুটা, তাই এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 0, বি বিন্দু। একই রকম ভাবে আমি যদি ত্রিমাত্রিক তলদেশে একটা প্লেনের ইকুয়েশন লিখি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি একটা সমতল এইভাবে থাকে, এই সমতলটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসকে কোনো একটা বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে আমরা কি পাই? যদি এটা সেই সমতল হয়, সেক্ষেত্রে যদি এ একক দূরত্বে ছেদ করে, কি বললাম? এই সমতলটা এক্স অ্যাক্সিসকে এ একক দূরত্বে ছেদ করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0,0। এই বিন্দুতে ওয়াই অ্যাক্সিসকে যদি বি একক দূরত্বে ছেদ করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 0, b, 0। আর যদি জেড অ্যাক্সিসকে সি একক দূরত্বে ছেদ করে, তাহলে 0, 0, c হয়ে যাবে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই সমতলের ছেদিতাংশ আকার কেমন হবে? এই সমতলটার ছেদিতাংশ আকার হয়ে যাবে এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি ইকুয়াল টু 1। এটা হয়ে গেল এই সমতলের ছেদিতাংশ আকার। ঠিক আছে, এবার আমরা শিখব একটা সমতলের অভিলম্ব আকার কেমন হয়। অভিলম্ব আকার কেমন হয় বলছে এইরকমই ছবিটা হবে। বলছে একটা ত্রিমাত্রিক তলদেশে একটা যদি আমি এইভাবে সমতল আঁকি, বলছে এই সমতলটাতে মূল বিন্দু থেকে এই সমতলের উপরে যে অভিলম্ব একটা আঁকা যাবে না, ধরছি এই অভিলম্বটা আঁকছি, এই দূরত্বটা হলো স্মল পি একক। কি বললাম? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। বলছে একটা সমতল, এইরকমই একটা সমতল আমি আবার আঁকছি। এই সমতলটা যদি মূল বিন্দু থেকে সমতলের উপরে যদি একটা অভিলম্ব আঁকি, সেই অভিলম্ব বা এই লম্ব দৈর্ঘ্যটা যদি স্মল পি একক দূরত্ব হয়, আর এই যে দূরত্ব সরলরেখাটা আছে, অভিলম্ব সরলরেখাটা আছে, এই সরলরেখার ডিসিএস যদি এল, এম, এন হয়, তাহলে এই সমতলের সমীকরণ কি হয়? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু স্মল পি হয়। আমি আবার বলছি, কি বললাম? একটা সমতল, এই সমতলের অভিলম্ব আকার হলো এইটা। এই অভিলম্ব আকার কেন নাম দিচ্ছি? কারণ এই সরলরেখার উপরে একটা অভিলম্ব কল্পনা করতে হবে। অভিলম্বটা কেমন? বলছে মূল বিন্দু থেকে ওই সমতলের উপরে একটা অভিলম্ব আঁকছি। মূল বিন্দু থেকে
ওই সমতলের উপর একটা অভিলম্ব আঁকছি, এই অভিলম্বটা দৈর্ঘ্য যদি স্মল পি একক হয় আর ওই অভিলম্ব সরলরেখার ডিসিএস যদি এলএমএন হয়, মানে দিক কোসাইন যদি এলএমএন হয়, তাহলে এই সমতলের ইকুয়েশন হয়ে যাবে হলো lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু স্মল পি। এটা হয়ে গেল কোন সরলরেখার অভিলম্ব আকার, কোন সমতলের অভিলম্ব আকার, কি কোন সমতলের অভিলম্ব আকার। আর এটা হয়ে গেল ছেদিতাংশ আকার। ঠিক আছে, এবার আমরা একটা জেনারেল ইকুয়েশন অফ প্লেনের ইকুয়েশন কেমন হয়, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। আমি যদি এই যে জেনারেল ইকুয়েশনটা প্রথমে লিখেছিলাম, এই ইকুয়েশনটাকে যদি আমি কোনো কারণে ছেদিতাংশ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিভাবে নিয়ে যাব? কি বললাম, x বাই সামথিং কিছু একটা থাকবে, y বাই সামথিং কিছু একটা থাকবে, z বাই সামথিং কিছু একটা থাকবে, ইকুয়াল টু 1 থাকবে ডান দিকে অবশ্যই। এই আকারে যদি নিয়ে যেতে চাই এই সমীকরণটাকে, মানে জেনারেল ফর্মটাকে যদি আমি ছেদিতাংশ আকারে নিয়ে যেতে চাই, কিভাবে নিয়ে যাব? প্রথমে এরকম দেওয়া থাকবে ABCD। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু মাইনাস d করে দিলাম, ডিটাকে উপরে নিয়ে গেলাম। এবার আমি d দিয়ে ভাগ করে দিচ্ছি, d দিয়ে ভাগ করলে কি হবে, ax বাই d মানে মাইনাস d দিয়ে ভাগ করে দিলাম, by বাই মাইনাস d, cz বাই মাইনাস d ইকুয়াল টু 1। ডান দিকে 1 চলে আসছে, এই যে 1 আসার পরে কি করব, x বাই মাইনাস d বাই a লিখলাম, দেখা যাবে y বাই মাইনাস d বাই b লেখা যাবে, z বাই মাইনাস d বাই c লেখা যাবে, ইকুয়াল টু হয়ে গেল 1। এটা কি হলো, এই যে এরকম একটা আকারটা চলে আসছে ছেদিতাংশ আকারের মতো। তাহলে এখান থেকে আমি বলতে পারি x বাই ক্যাপিটাল A, y বাই ক্যাপিটাল B, z বাই ক্যাপিটাল C ইকুয়াল টু 1 বলতে পারি, যেখানে ক্যাপিটাল A ইকুয়াল টু মাইনাস d বাই a, ক্যাপিটাল B ইকুয়াল টু মাইনাস d বাই b আর ক্যাপিটাল C ইকুয়াল টু মাইনাস d বাই স্মল c। তাহলে এটা কিন্তু সেই ছেদিতাংশ আকার পেয়ে গেলাম কিভাবে, একটা জেনারেল ইকুয়েশন থেকে আমি এই ছেদিতাংশ আকার নিয়ে আসলাম। ঠিক আছে, এবার এই জেনারেল ইকুয়েশন থেকে আমি কি করে অভিলম্ব আকারে পৌঁছবো? অভিলম্ব আকারে পৌঁছতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, একই রকম ভাবে আমি মাইনাস d করে দিলাম, এই ফার্স্ট লাইন এটা করলাম, ডিটাকে উপরে নিয়ে গেলাম। এইবার আমি a b c কিভাবে কাজটা করছি, x বাই রুট ওভার রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, যোগ by বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, প্লাস cz বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার দিয়ে ভাগ করে ইকুয়াল টু মাইনাস অফ, মাইনাস d তো ছিলই, মাইনাস d অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। কি করলাম, এই লাইনে উভয় দিকে আমি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তার ফলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি x এর সঙ্গে এই পদটা গুণ আছে, y এর সঙ্গে এই পদটা গুণ আছে, আর z এর সঙ্গে কিন্তু এই পদটা গুণ আছে। তাহলে আমি বলতে পারি এইটাকে যদি আমি একটা পদ অন্য একটা সংখ্যা ধরে নিই, l ধরে নিলাম, তাহলে lx প্লাস এইটাকে আমি y এর সঙ্গে কি যেটা গুণ আছে সেটাকে আমি m ধরলাম, my, z এর সঙ্গে যেটা গুণ আছে সেটাকে আমি n ধরলাম, nz ইকুয়াল টু এই যে মাইনাস d বাই রুট ওভার এই পদটা আছে এটাকে আমি স্মল p বলতে পারি। যদি বলি তাহলে পরে এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনটা মিলে গেল, এই দুটো সমীকরণ মিললো, যেখানে এটা কিন্তু লিখতে হবে, যেখানে হয় আর এই যে এল কাকে ধরলাম, ধরলাম হলো a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, m কাকে ধরলাম b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, n কাকে ধরলাম c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর এই p কাকে ধরলাম স্মল p ইকুয়াল টু ধরলাম হলো, যেহেতু পিটা দূরত্ব তাই এখানে যেহেতু নেগেটিভ আছে তাই আমি মড চিহ্ন নিয়ে নিলাম, মড p ইকুয়াল টু এখানে d এর মড নিয়ে নিলাম রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে মড p ইকুয়াল টু হয়ে গেল মড d বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাহলে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, এটা অভিলম্ব আকারে চলে আসলো। কোথা থেকে, একটা জেনারেল ইকুয়েশন থেকে অভিলম্ব আকার চলে আসলো। এইভাবে একটা সমীকরণকে, যে কোনো সমীকরণকে অভিলম্ব আকার বা ছেদিতাংশ আকার নিয়ে যাওয়া যায়। এই হয়ে গেল।
ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।